আমরা দুইজনে আপনার এই বাজার করতে গেছিলাম, একদিন পকেটে শুধুমাত্র 10 টাকা ছিল। সেই 10 টাকা দিয়ে এখানে একটা বলদিয়া মার্কেটে চালাই নেয়, ওইখান থেকে একটা মিক্সচার সবজি নিয়ে আসছি। নিয়ে আসার পরে ওটা রান্না করে 1 সপ্তাহ নাকি 10 দিন খেয়েছি। অনেক দিন অনেক দিন মানে আমরা উপবাসে রয়েছি, এটা কিন্তু কারো কাছে প্রকাশ করি নাই। আসসালামু আলাইকুম সবাইকে, প্রবাসী বিনোদন চ্যানেল থেকে আমি জুয়েল। আবার চলে আসলাম প্রবাসী গল্পই। তো আজকে আমাদের সবসময় আমরা বাইরের মানুষের গল্প নেই, সবসময় প্রবাসীদের পাশে থাকার জন্য চেষ্টা করি, প্রবাসীদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করি। আজকে আমাদের সাথে রয়েছেন আমাদের একজন স্পেশাল গেস্ট, অত্যন্ত প্রিয় মানুষ, অত্যন্ত কাছের মানুষ। আজকে ওনার জীবন গল্প আমরা শুনবো। তো গাইজ, আমরা চলে আসলাম সেই স্পেশাল মানুষটার সামনে। এখন ওনার প্রবাস জীবন যে গল্পটা ওটা শোনার চেষ্টা করব। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাইয়ের নামটা কি ভাইয়া? আমার নাম হচ্ছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ভাইয়ের দেশের বাড়ি কোথায়? আমাদের দেশের বাড়ি বলতে গেলে তো অনেকে আসলে আমাদের দেশকে নিয়ে টল করে, ঠিক আছে, আমাদের এলাকাকে নিয়ে টল করে। তো আমরা হচ্ছি সেই রয়্যাল ডিস্ট্রিক্ট, নোয়াখালী। নোয়াখালী। তা আমিও গাইস নোয়াখালী রে। তো আসলে দুইজনে সেম জায়গায় পড়ে গেলাম। তো আমরা ভাইয়ার জীবনের গল্প, যেটা প্রবাসী জীবনে যে গল্পগুলো ঘটেছে বা এখানে থাকা স্টে করার মধ্যে যে বিদেশে অনেক খুঁটিনাটি অনেক সমস্যা বা প্রথম থেকে যে সমস্যাগুলো ফেস করেছে, টোটাল সম্পূর্ণ গল্পটা আমরা শোনার চেষ্টা করবো ভাইয়া থেকে। ভাই, আপনার জীবন গল্পটা আমাদেরকে একটু শেয়ার আমার করেন। জীবনের গল্পটা হচ্ছে আসলে, আমি যখন দেশে ছিলাম তখন বিদেশ থেকে অনেক লোক কিন্তু দেশে যাইতো। হুম, দেশে যাওয়ার পরে মানে ওদের মানে চলাফেরাটা দেখে বা মানে ওদের ভাবমূর্তিটা দেখে হুম, যে আমি যদি কোনো একদিন যদি বিদেশ যেতে পারতাম। তো যাক, আসলে ভাগ্যের কথা তো আর বলা যায় না। তো এরকম আসলে ভাবতে ভাবতে একদিন এক লোকের মাধ্যমে হয়ে গেছে আমার বিদেশের ব্যবস্থাটা। তো আসলে অনেক, আমি মনে করি আমি অনেক লাকি। আমি ফাস্টফুড বানাবার 1 মাস পরে আমার বিষয়টা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি অনেক সুন্দরভাবে আসছি। আসার পরে যে নিয়ে আসছে আসলে সে আমাদের এত ক্লোজ না। আমার আব্বুর মানে একটু অনেক দিনের মানে কত হয়তো 4-6 মাসের একটা মানে বন্ধু, ওনার সাথে ক্লোজ হওয়ার পরে ও বিদেশ আসছে। আসার পর আমার আব্বু মনে হয় ওনাকে বলছিল, জিজ্ঞেস করছিল যে এরকম এরকম, যে আমার ছেলেটারা যদি একটু নিতে। তো ও আসার পর পরে প্রায় 3 মাস না 4 মাস পরে মানে আমাকে বলছিল যে এরকম এরকম, যে আপনার ছেলেকে আমি আনতেছি, এখন কি বলেন। তো সাথে সাথে আমি ফাস্টফুড বানাই দিছি। দেওয়ার পরে ফাস্টফুড দেওয়ার 1 সপ্তাহের ভিতরে আমার বিষয় হয়ে গেছে। বিষয় হওয়ার আলহামদুলিল্লাহ। 1 মাসের ভিতরে আমি ইনশাল্লাহ চলে আসছি এই ফবার জীবনে। আসার পরে 2 দিন প্রথমে অনেক ভালো লাগছে। ভালো লাগছে মানে আসলে আমি কাজের ক্ষেত্রে তখন কিছু জানতাম না, যে মানে বা এই দেশের কাজটা কিরকম বা কোনটাকে কি বলে, তখন আমার এগুলো কোনো মাথায় ছিল না। তো আমি আসার 2 দিন পর আমি কাজে জয়েন হই। জয়েন হওয়ার পরে উনি আমাকে 10 দেরাম দিয়েছিল, দুবাইয়ের 10 দেরাম দিয়েছিল। তো 10 দেরাম আসলে এটা বলতে গেলে মানে আপনার 2 দিনের নাস্তা গুলো, আমি সকালবেলা নাস্তা নিয়ে গেলে শেষ, আপনার কাছে আর মানে আর কোনো মানে থাকবে না। তো পরে যা কি করবো, ওনার মাধ্যমে আসছি। আমার তো আসলে আপন বলতে কেউ ছিল না, উনি একমাত্র আপন বলতে উনি বিষা দিছে ও মানে, আর আমার কেউ ছিল না, কি একমাত্র পুরো আল্লাহ ছাড়া কেউ ছিল না আমার পাশে। তো আমি যখন আসছি তখন আসার 2 দিন পরে যখন আমি কাজে গেছি, কাজে যাওয়ার পরে যখন দেখছি মানে কাজের পরিস্থিতিটা দেখার পরে, তখন আমার মনে অনেক প্রশ্ন জাগে, যে আমি যে আজকে এই যে 3 লাখ টাকা যে খরচ করে আসলাম, যে এই কষ্টগুলো আমি কেন কিনে নিয়েছি। যে 3 লাখ টাকা দিয়ে চাইলে তো আমি দেশে অনেক কিছু করতে পারতাম। তখন আসলে এটা মনের ভিতর ছিল না যে বা বিদেশে আসলে যে এরকম অবস্থা হয়। তো অনেক কষ্ট করছি। অনেক কষ্ট করতে করতে একবার ভাবতেছি যে চলে যাব, আবার ভাবতেছি যে না, বা দেশ থেকে অনেক কষ্ট করে আসছি, যে আব্বু আম্মু সবার তো আব্বু আম্মুর একটা স্বপ্ন থাকে, ঠিক আছে, তো স্বপ্নটা নিয়ে আমাকে বিদেশে পাঠাইছে। তো সেগুলোর দিক দিয়ে চিন্তা করে মানে নিজের কষ্টটাকে মানে একদম মানে ফানি ভাবে মানে এই কষ্টটা করতে করতে আজকে আমি বিগত প্রায় আলাইনে, আমি একজন আলাইন প্রবাসী। তো আমি এখানে আজকে প্রায় 14-15 বছর হবে। তো কষ্ট করতে করতে আলহামদুলিল্লাহ আজকে আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যতটুকু নিয়েছে আমি আল্লাহর দরবারে অনেক অনেক শুক্রিয়া। আর আরেকটা কথা হচ্ছে কি, যে লোকটা আমাকে নিয়ে আসছে উনি যখন আমাদেরকে নিয়ে আসছে, নিয়ে আসার 4 মাস পরে চলে গেছে। চলে যাওয়ার পরে তখন আসলে আমার এখানে কেউ পরিচিত ছিল না। তো আমার সাথে আরেকজন ছিল, ও নারী আত্মীয়, ওর কাছে কোনো টাকা পয়সা ছিল না। আমরা নতুন, কোনো কাজ জানি না, কোনো বাসা জানি না, কিছুই জানি না। যে কোম্পানি থেকে যে ছাইয়া নেমো ওই ধরনের কোনো বাসা জানি না। তো প্রায় আমি এরকম প্রায় 1 বছর যাবৎ কষ্ট করছি, অনেক কষ্ট করছি। আমরা দুইজনে আপনার এই বাজার করতে গেছিলাম, একদিন পকেটে শুধুমাত্র 10 টাকা ছিল। সেই 10 টাকা দিয়ে এখানে একটা বলদিয়া মার্কেটে চালাই নেয়, ওইখান থেকে একটা মিক্সচার সবজি নিয়ে আসছি। নিয়ে আসার পরে ওটা রান্না করে 1 সপ্তাহ নাকি 10 দিন খেয়েছি। অনেক দিন অনেক দিন মানে আমরা উপবাসে রয়েছি, এটা কিন্তু কারো কাছে প্রকাশ করি নাই। তো অনেকে আমাদেরকে মানে সহযোগিতা করেছে, যারা অনেকে একজনের সহযোগিতা করছে, উনি আসলে এখন এই দুনিয়াতে নাই, উনি মারা গেছে। আমি দোয়া করি আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে। আর আরেকটা কথা হচ্ছে কি, যে লোকটা আমাকে নিয়ে আসছে
ঠিক আছে? আসলে যিনি নিয়ে আসে তার অনেক কিন্তু একটা দায়িত্ব থাকে। অবশ্যই। তো সে কি করছে আমাদেরকে আনার পর উনি দেশে চলে গেছে ৩ মাস পরে। তখন আমার ভিসাও লাগায় নাই। তো আমাদের ভিসা লাগাইছিল ৮ মাস পরে। আমার সাথে আরেকজন লোক আসছিল। হের আত্মীয়। তো হের ভিসা লাগাইবে বলে আমাদের আরবাফে নিয়ে এয়ারপোর্টে নিয়ে ক্যান্সেল করে ডাইরেক্ট দেশে পাঠায় দিছে। ওইটা আমি ওর সাথে ছিলাম। তো যাক আলহামদুলিল্লাহ আমার ক্ষেত্রে এগুলো হয় না। আমি আসছি, ভিসা লাগছে, সবকিছু লাগছে। কিন্তু কষ্ট করছি, অনেক কষ্ট করছি। মানে মনের ভিতরে অনেক একটা মানে স্বপ্ন ছিল যে আমি একদিন সফলতা হব বা একদিন হয়তো এই বিদেশের মাটিতে অনেক কিছু করতে পারবো। এই সফলতাটা নিয়ে আমি কাজ করছি। তো আলহামদুলিল্লাহ আমি যেটা মানে যে কষ্টটা করছি বা যে উদ্দেশ্যে যে লক্ষ্যটা নিয়ে আমি কাজ করছি আলহামদুলিল্লাহ আমি সেটা সফল পেয়েছি। আল্লাহর দরবারে আমি লাখো লাখো শুকরিয়া দিয়ে আদায় করতে পারবো না। ভাইয়ের বর্তমান অবস্থানটা আমরা জানার চেষ্টা করব একটু। বর্তমানে বলতে আসলে আগে যখন আমি আসছি, আসার পরে আমি কোম্পানিতে চাকরি করছি। আমাদের তখন স্যালারি ছিল মানে এটা কোনো মাসিক কোনো স্যালারি না। ওটা হচ্ছে আপনার দৈনিক। দৈনিক আমাকে ৩০ দিরহাম স্যালারি ছিল ১ম। মানে খাওয়া, থাকা, খাওয়া সবকিছু এর ভিতরে। তো আপনি ফুল মাস যদি চাকরি করেন তাহলে আপনার হয়তো দেখা ১,০০০-১,২০০ টাকা হবে, এর বেশি না। তো এরকম করতে, করতে তাও এর মাধ্যম থেকে আমাদের ৪ মাস বেতন দেয় নাই। না দেওয়ার পরে আমাদের আরবাফ এক জায়গায় কাজ করছে। কাজ করার পরে উনি এই দেশ থেকে চলে গেছে। হের হলো একটা সুরিয়ানি। তো ওখানে চলে গেছে। চলে যাওয়ার ৪ মাস ৩ মাস পরে আসছে। আসার পরে এগুলো নিয়ে অনেক ঝগড়া হচ্ছে উনার সাথে। আমাদের সাথে হয় নাই। আমাদের মেইন যে কফিল, কফিলের এর সাথে ঝগড়া করছে যে, "তুমি মানুষদেরকে নিয়ে কাজ করাও, ওদের টাকা দাও নাই কেন?" তো পরে এগুলো নিয়ে হানকি-জানকি আমরা তো তখন এত আরবি বুঝতাম না। আমাদেরকে ডাকছে ওইখানে। আমাদের সাথে আমাদের একজন লোক ছিল। ওর নাম হচ্ছে জিয়া রহমান। তো উনি আসলে অনেক ভালো একজন মনের মানুষ। আমি যখন কাজ করতাম এখানে আমাকে মানে অনেক উৎসাহ দিত বা কাজগুলো আমাকে হাতে দিত যে, "জাহাঙ্গীর এই কাজটা করো, তুমি পারবা।" তো যেকোনো একটা মাধ্যমে উনার সাথে বা আমার সাথে কোনো কথা কাটাকাটি হয় না। উনি একটু ভুল বোঝাবুঝি হইছে। এর কারণে আসলে উনার সাথে বর্তমানে আমার এই ধরনের কোনো রিলেশন নাই। কিন্তু আমরা একজনকে একজন ফেস নিয়ে অনেক সময় দেখি, দেখা হয় কিন্তু কথা বলি না। ঠিক আছে? কিন্তু এনে উনি অনেক ভালো মনের মানুষ। এটাই। ভাইয়াকে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে ভাইয়া তো অনেক বছর ধরে প্রবাসে আছেন। তো নতুন যদি কোনো প্রবাসী প্রবাসে আসতে চায়, তো ওই উদ্দেশ্যে কি বলতে চান আপনি? আমি সবসময় একটা কথাই বলবো যে, সবারই ইচ্ছা জাগে আসলে বিদেশে আসার জন্য। কি বিদেশে আসলে বা কি কষ্ট করব না করব সেটা কেউ ভাবে না। যে সবার ইচ্ছা যে মানে আমি একবার হলেও মানে বিদেশ যাবো। বিদেশটা কেমন? যে আমরা যদি বিদেশ থেকে যাই মনে করেন বা বিদেশ থেকে গেলে আমরা দেশের জন্য একটা মেহমান। তো মন চায় হয়তো নিজের কাছে কি আছে সেটা কিন্তু আসলে কেউ দেখে না। মনটা চায় যে বা একটা বাইক নিয়ে চালাই বা ভালো একটা বা স্প্রাই বা সেন্ট মারি মানে বাইরে ঘুরি তখন অনেকজনের কাছে অনেক অনুভূতি যে আমি যদি যেতে পারতাম তাহলে আমি আরো মনে হয় এরকম হইতো। তো এই আশাটা নিয়ে অনেকে আসার জন্য চেষ্টা করে। তো আমি বলবো যারা আসতে চান, যাদের বা আত্মীয়-স্বজন কেউ আছে, ঠিক আছে? তারা obviously আসতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি কেউ না থাকে, আপনার আনপরিচিত বা অপরিচিত কারা থেকে বা বিষয় নিয়ে আসবেন তাহলে কিন্তু এটা অনেক বড় ভুল করবেন। তো আমি বলবো যারা আসতে চান তারা কখনো এরকম আনপরিচিত লোকের বিষয় নিয়ে বা অনেক কথাই বলবে যে আপনাকে বলবে যে আসলে স্যালারি এত দিব, রুম ভাড়া এত দিব, খানা খরচা এরকম, এরকম। এগুলার সাথে আসলে কোনো মিল নাই, বুঝছেন? এগুলা জাস্ট বা আপনার কাছ থেকে একটা বিষয় বেচলে হয়তো হয়তো ২০০, ৫০০ টাকা, ১,০০০ টাকা পাইবো। কিন্তু ওইগুলার কারণে আপনার লাইফটা বরবাদ হয়ে যাবে। তো আমি সবাইকে বলবো আপনজন থাকলে আসবেন। আপনজন যদি থাকে তাহলে আপনি ভাববেন যে কি, আপনার যদি টাকা কামাই করতে নাও পারেন, আপনার অন্তত পক্ষে আপনি মনে করেন থাকার মতো একটা স্থান হবে বা খাওয়ার মতো হে কষ্টগুলো কিন্তু আপনাকে খাওয়ানোর জন্য চেষ্টা করবে। আপনজন যদি থাকে। আর আপনজন যদি না থাকে তাহলে আপনার পাশে কেউ দাঁড়ানোর মতো আমি এই প্রবাস জীবনে কাউকে দেখি না। ঠিক ঠিক আছে? কিন্তু কেন? প্রবাসের মধ্যে মনে করেন আপনার শতকরা ৯০% সবার মনে কষ্ট। সবাই এই কষ্টটা নিয়েই প্রবাস জীবনটা পার করতেছে। ভাইয়া এখন বর্তমানে যে বিদেশে আছেন, আপনার সাথে এখন কে, কে আছে বা কার সাথে আছেন বা কি করতেছেন? বর্তমানে তো আসলে বিগত ১৫ বছর মনে করেন আমি ১৫ বছরে মাত্র একবারে দেশে গিয়েছি। ১ম আসার পরে আমি ৭ বছর পরে একবার দেশে গিয়েছিলাম। তো এই দেশে যাওয়ার পরে আমি বিয়ে করছিলাম। বিয়ে করছি তাও আমি মোবাইলে মানে বিয়ে করছি, যাওয়ার পরে আবার দেশে যাওয়ার পরে আবার ওইখানে আবার পুনরায় বিয়ে হয়েছে। তো আমি তখন দেশে আসলে এখানে এই বেশি থাকতে পারি নাই, একটু কাজের চাপ ছিল তখন। তো আমি ৪ মাস দেশে থাকার পরে চলে আসছি। চলে আসার পরে তো আমি দেখতেছি মানে কাজ কামের একটু মানে বা চাপ বেশি। তো আমি কি করছি, তো আমার ওই ফ্যামিলিদেরকে নিয়ে আসছিলাম। ১ম এ ভিজিটে নিয়ে আসছি। নিয়ে আসার পরে তো ওনারা ৬ মাস ছিল আমার কাছে। পরে আবার দেশে পাঠিয়ে দিছি। আমি আর দেশে যাই নাই। পরে আবার আপনার এই প্রায় ১ বছর, বিগত ১ বছর বা ১.৫ বছর পরে তো উনাদেরকে আবার আমি ডাইরেক্ট ভিসা দিয়ে নিয়ে আসছি। তো এখন আলহামদুলিল্লাহ আমার সাথে আমার একটা মেয়ে আছে এবং কি আমার ওয়াইফ এবং কি আমার ছোট ভাই
এবং কি আমার ছোট বোনের মেজো বোনের জামাই, ওনারা আমার সাথে আছে। তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। কেননা যাদের জন্য বা সবচাইতে আমার একজন কাছের লোক ছিল যে হচ্ছে মানে আমার আমার ভাই মানে সেজো যে, ওনাকে আমি সবসময় অনেক মিস করতাম। তো শেষ পর্যায়ে আমি ওনাকে নিয়ে আসছি। তো এখন আলহামদুলিল্লাহ আমার মানে যে কলিজাটা না, কলিজাটা আলহামদুলিল্লাহ মানে পুরাটাই ভরা, খালি একটুখানি খালি আছে, কেননা আমার আম্মু আব্বু একটু দূরে, বাস এটাই। এখন বর্তমানে আপনি যে আলাইনে কি করতেছেন, কি ব্যবসা বিজনেসটা করতেছেন সেটা একটু বলবেন। বর্তমানে আসলে আমি তো অনেকদিন যাবতে কষ্ট করে আস্তে আস্তে মানে নিজের যেই মানে উদ্দেশ্য, যে লক্ষ্যটা, যে মানে বা নিজে একটা বা কন্ট্রাক্টর হব বা একটা কাজ ধরে নিজে কাজ করব, ঠিক আছে। তো সেই সফলতাটা, সেই স্বপ্নটা আলহামদুলিল্লাহ আমার পূর্ণ হয়েছে। তো আমি এখন নিজে মানে এত বড় কিছু না, মানে ছোটখাটো একজন, বা আমি টুকিটাকি নিজে কাজ নিয়ে নিজে, বা ছোট ভাই বেড়াদার আছে ওনাদেরকে নিয়ে কাজ করি। অনেকে বলে যে এইসব কাজে অনেক অনেক কথা শুনি, কিন্তু আপনার যে দিকটা ওই দিক থেকে কিরকম, মানে শ্রমিকরা কি সম্পূর্ণ স্বস্তি পায় নাকি সব কাজ কাম সবকিছু ঠিক মতো আছে কিনা সেটা জানা। তবে যেটা আসলে যেটা আমার মনের কথা, আমি যখন কাজ করছি তখন আমি আসলে কাজের মানে যে ইয়াটা, যে কাজ করতে যে কষ্টটা হয় সেটা কিন্তু আমি বুঝি, ঠিক আছে। তো আমি আলহামদুলিল্লাহ আমার ছোট ভাইরাও আছে এবং কি বাইরে থেকে লোক নিয়ে যায়, আমি কখনো কাউকে বলি না যে এই কাজটা তোমরা এতক্ষণ পর্যন্ত করো, ওদের ইচ্ছা মতো ওরা কাজ করে, বস আমি নিয়ে দিয়ে চলে আসি। কেননা আমি ওই কষ্টটা আমি বুঝি, ওই কষ্টটা আমি অনুভব করতে পারি যে কাজের ক্ষেত্রে যে কতটুকু কষ্ট হয়। বর্তমানে আসলে আমি সবার উদ্দেশ্য করে বলবো, এখানে আবুধাবিতে বা ইউএতে যারা আছে তাদের অনেক সময় কাজের ক্ষেত্রে অনেক কষ্ট হয়, ঠিক আছে। তো সাপ্লায়ার বাট যারা এইসব সাইডে কাজ করে, এসব সাইডে অনেক কষ্ট করা লাগে, ঠিক আছে। তো তার ক্ষেত্রে ভাইয়া কিরকম আছেন, বা ভাইয়ার সাইডে যে লোকগুলা কাজ করতেছে ওরা সম্পূর্ণভাবে পরিপূর্ণ কিনা সেটা জানার জন্য। আলহামদুলিল্লাহ, যেটা আমার মনের ইয়া, আমি কারণ আমার মনের মানে বাইরে আমি কেউকে মানে কষ্ট দিতে চাই নাই, তবুও যদি কেউ যদি কষ্ট পায় সেটা কিন্তু তাহলে আমি জানি না। আসলে ভাইয়া প্রথমে বলছিল যে আমি ছোট থেকে ধীরে 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 অনেক কষ্ট করে অনেক স্ট্রাগল করে আজকে এই জায়গায় আসছি। তো ভাইয়া থেকে আমরা যতটুকু বুঝলাম যে এখানে এখানে ইউএতে অনেকে কাজ করে অনেক টাকা পায় না, অনেক পয়সা পাইতেছে না, অনেক কষ্ট পায়, ফ্যামিলিকে টাকা দিতে পারে না, অনেক ঝামেলা পড়ে যায়, অনেক ঠিকাদার চলে যায়। কিন্তু ভাইয়া যেহেতু বলতেছে যে অনেক ছোট থেকে ভাইয়া ধীরে ধীরে অনেক বড় হয়েছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ এখন বর্তমান অবস্থান ভাইয়ার অনেক ভালো। তো ওই অনুযায়ী আমি বলবো যে ভাইয়ার মানে বর্তমানে শ্রমিকদেরকে কিভাবে কিরকম রাখছে বা কিরকম খুশি আছে ওনার সাইডে কাজ করে। আমি আসলে যারা আমার সাথে কাজ করে বা ছোট ভাই বেড়াদার যারা বাইরে থেকে কাজ করে, কখনো আলহামদুলিল্লাহ আমার থেকে কেউ টাকা চাই মানে চাই যে নিচে, ওরকম আমি আজও মানে হতে দিই নাই। আমি ওরা চাওয়ার আগে আমি ওদেরকে বলি যে তোমাদের টাকা লাগবে কিনা, বা জিজ্ঞাসা করি যে লাগবে কিনা। অমুকে বলে যে না ভাইয়া আপনার কাছে টাকাগুলো থাকুক, আপনার কাছে থাকলে আমরা জানি যেগুলো মানে আমার জমা আছে, কারণ আমি যখন চাই তখন আমি পাই, ঠিক আছে। তো অনেকে আমি এমনি নিজ থেকে দিয়ে দিই, কাজ শেষ হলে আমি নিজ থেকে দিয়ে দিই, কিন্তু আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কেউ আমার কাছ থেকে মানে টাকা চাই বা নিব যে ওই ধরনের আমি এটা হইতে দিই নেই। কারণ আমি চাই যে বা একজনের চাওয়ার আগে দিয়ে দিলে মানে আমি মনে করি যে আমি অনেক হ্যাপি। আর যদি চাই যদি আমার থেকে নিতে হয় তাহলে মানে নিজের কাছে মনে হয় একটু ছোট ছোট মনে হয় যে ও কাজ করছে আমার কাছ থেকে আবার টাকাগুলো চাইয়া নিতেছে, এটা নিজের কাছে একটু ছোট মনে হয়। আর যদি চাওয়ার আগে দিয়ে দিতে পারি তাহলে আমার কাছে মনে হয় যেটা আর কি, মানে আমার মনে একটা মানে আনন্দ এটা অনুভব করি আর কি। যে ভাইয়ার সাইডে যে ওয়ার্কার গুলা কাজ করতেছে তাদেরকে কিন্তু ভাইয়া কাজ শেষ হলে টাকাটা অবশ্যই দেওয়ার জন্য চেষ্টা করে। আসলে ভাইয়া আপনি যে ক্লায়েন্ট গুলোর কাজ করেন আসলে তারা তো কাজ শেষ হওয়া পর্যন্ত টাকা দেয় না, তো আপনার যে ওয়ার্কার গুলো আছে তাদেরকে আপনি টাকা কিভাবে দেন? না আসলে এখানে তো মূলত আমরা যে কাজগুলো কন্ট্রাক্টে নিই, হয়তো অনেক ক্ষেত্রেই আছে যে আমরা একটা কাজ নেওয়ার আগে হয়তো ওদের থেকে কিছু অ্যাডভান্স নিই, আর যারা বা ক্লোজিং হয়ে যায় বা হয়তো পরিচিত হয়ে যায় হয়তো ওনাদের কাছ থেকে নিই না, যদি নিজের পকেটে কাজ টাকা থাকে তাহলে আমরা ওই টাকা দিয়ে কাজ শুরু করি। তো শেষ পর্যন্ত মানে এতটুকু বিশ্বাস ওদের উপর আছে যে আমার কাজ শেষ হলে টাকাগুলো আমাকে দিয়ে দিবে। তো সেই জন্য যদি আমাদের নিজের পকেটে থাকে আমরা ওদের কাছে চাই না, তো কাজ শুরু করে দিই। শুরু করার হয়তো আপনার যখন আপনার কাজটা অর্ধেক শেষ হয়ে যাবে হয়তো যদি বলি যে আমার কিছু টাকা লাগবে তাহলে ওরা দিয়ে দেয়। তো দিয়ে দিলে এখন এটা তো আমি আর ও বুঝি, কিন্তু যারা আমার কাজ করে তারা তার এটা বুঝবে না, ঠিক আছে। তো আমি চেষ্টা করি কি যে ওরা দেখ বা না দেখ, ঠিক আছে, সেটা তো আর অন্য কেউ দেখার বিষয় না, সেটা হলো যে আমার আজ ওর পার্সোনাল বিষয়। তো আমি চেষ্টা করি যারা আমার কাজ করে যে আমার যদি বা আমার কাছে যদি টাকা থাকে আমি চাই যে ওরা দেখ বা না দেখ মানে ওদের টাকাটা দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি সব সময়, দিয়ে আচ্ছা দিই। ভাইয়ের কাছে আমার আরেকটা কথা, সেটা হচ্ছে আপনি তো অনেকদিন পর্যন্ত এই কাজটা করতেছেন, তো কোনো ক্লায়েন্টের সাথে এরকম আপনি কাজ করেছেন বা আপনাকে টাকা দেয় নাই বা আপনার পকেট থেকে অনেক তো খরচ হয়েছে, এরকম কোনো কিছু আছে কিনা?
আসলে এটা হলো যে একটা আসলে দুঃখের বিষয়। ঠিক আছে? আমি অনেক জায়গায় কাজ করছি। কাজ করার পর আসলে টাকা পাই নাই। তো টাকা না পাইলেও যারা কাজ করছে তারা তো আর বুঝবে না। ঠিক আছে? আমি এক জায়গায় প্রায় ৭,০০০ দিরহাম পাই নাই। আরো এক জায়গায় যখন আমার আরবাফের ইয়েতে ছিলাম তখনও অনেক টাকা পাই নাই। ঠিক আছে? কি বলবো দুঃখের কথা, আমি ডেইলি কাজ করছি যে আপনারা শুনেন, বা আমরা কন্টাকে কাজ করলে মানুষের দেখা গেছে একটা জিনিস কি, আপনার যদি ২০,০০০ টাকা আপনাকে ২,০০০ টাকা না দেয় তাহলে আপনি এটা ভাববেন যে যাক যেটা আমার লাভ হইতো এটা আমাকে দেয় না, যাক এটা সমস্যা নেই, এত টেনশন না। আপনি যখন দিন হিসেবে কাজ করবেন, দিন হিসেবে কাজ করার পরে যদি সেখান থেকে যদি আপনার টাকাগুলো যদি কেউ যদি দিতে না চায় তাহলে তখন আপনার কাছে কেমন লাগবে। এরকম অনেক লোক আছে, অনেক ঠিকাদার আছে, আমি তাদেরকে বলবো, তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে যারা কাজ করে কষ্ট করে, যারা কাজ করে চেষ্টা করবেন যে ওদের টাকাগুলো দিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে? আপনি মানে যদি ভালোভাবে যদি চলতে চান, হক হালাল ভাবে যদি চলতে চান, আপনার কাজটা শেষ হওয়ার পর পরে ঠিক আছে ওদেরকে টাকাগুলো দিয়ে দিলে মনে হয় আমার ভালো হবে। আর যদি মনে করেন মানুষ সুবিধা অসুবিধা আছে বা হয়তো দিতে পারতেছেন না, তাহলে বা ওদেরকে বলবেন যে আমি একটু সমস্যায় আছি বা তোমাদেরকে দিতে পারতেছি না, ওদের মনটা ফ্রেশ থাকবে। আর আপনি যদি বলেন যে আমি এখানে টাকা পাই না সেজন্য দিতে পারি না, তাদের ওদের মনে অনেক প্রশ্ন যাবে, অনেক কষ্ট কষ্ট যাবে, কেননা ওরা অনেক কষ্ট করে কাজ করছে। তো আমি সবাইকে বলবো যে যেন যারা কাজ করে বা যারা শ্রমিক চেষ্টা করুন যে তাদের টাকাগুলো দিয়ে দেওয়ার জন্য। কেননা আমিও কাজ করছি। ঠিক আছে? আমি কষ্টটা বুঝি, কষ্টটা অনুভব করি। সেজন্য আমি চাই যে মানে আমার, আমি টাকা পাই বা না পাই, আমি চাই যে চেষ্টা করি এটাই যে সবাইকে টাকাগুলো দিয়ে দেওয়ার জন্য। ভাইয়ার মুখ থেকে এতক্ষণ আমরা অনেক কথা শুনলাম। আচ্ছা ভাইয়া, আপনি যে বললেন যে কাজ শেষ হওয়ার পরেই আপনি টাকা দিয়ে দেন। আচ্ছা, এটা সত্যটা কতটুকু আমরা? এটা সত্যটা আসলে কেউ তো আর নিজের কথাটা কখনো মিথ্যা বলে না। ঠিক আছে? নিজের প্রশংসা নিজে অনেক সময় করতে চায়। ঠিক আছে? তো আমি বলবো যে এই প্রশ্নটা আমাকে না করে যারা, বা আমি একজন ছোটখাটো, আমি এত বড় না, তো যারা দুই একজন লোক বা যারা আমার কাজ করে এই প্রশ্নটা ওনাদেরকে করলে আপনারা মানে সত্যটা পেয়ে যাবেন। আচ্ছা ভাইয়া, আপনি তো এখানে বিগত 15 থেকে 16 বছর ধরে আছেন। তো আমি বলবো এখানে যারা আসবে তারা কি চাকরি করলে ভালো হবে নাকি কোনো বিজনেস করলে ভালো হবে? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন। আসলে মূলত আপনি যদি বা এই দেশে বিজনেস করতে চান, বিজনেস করতে চান বা ব্যবসা করতে চান, তাহলে প্রথমলি আপনি যখন আসবেন বা নতুন আসলে প্রথমে আপনাকে এই দেশে, আমার মনে হয় যেটা আমার মনের দিক থেকে বলতেছি আর কি, যে আপনি আসার পর আপনার এই দেশের সবকিছু আপনাকে বুঝতে হবে। আপনি আসার পর পরে যে আপনি বিজনেস শুরু করে দিবেন, ওই ধরনের সিস্টেমটা আমার মনে হয় ভালো হবে না। কেননা আপনি কিছুই জানেন না এই দেশে, আপনি কিভাবে বিজনেসটা শুরু করবেন। আপনাকে প্রথমে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে যে এই দেশের বা সিস্টেমটা কিরকম বা চলাফেরা কিরকম বা ব্যবসা বাণিজ্যের দিকটা কিরকম, চাকরির দিকটা কিরকম। তো আসার পরে আমার মনে হয় আপনি, সবাই তো আসলে দেশ থেকে আসে যে সবাই বিজনেসের উদ্দেশ্যে আমার মনে হয় না কেউ আসে। কেননা কারণ হে এই দেশের জন্য যদি নতুন হয়ে যায়, যদি পুরানো হয় তাহলে সমস্যা নেই, কারণ সবকিছু বোঝা। যদি নতুন হয়, কারণ আপনি যদি এসে বিজনেস করতে চান তাহলে আপনার থেকে অনেক ইনভেস্ট করতে হবে। ঠিক আছে? তো আপনি আগে আসার পরে আপনাকে আগে মানে বুঝতে হবে, জানতে হবে, এর ভিতরে আপনাকে ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট করার পরে এবার আপনি চাইলে ছোটখাটো একটা বা যেকোনো একটা ব্যবসা করলে আমার মনে হয় ওইটাই ভালো। কারণ চাকরিগুলো বর্তমানে আসলে চাকরি করলে আপনি যদি মনে করেন আপনার চাহিদা মতো কোনো কিছু করতে পারো না। আপনি মনে করেন চাকরি হচ্ছে আমাদের দেশে যেরকম সেম বিদেশে এরকম, আপনি পুরো মাস কাজ করবেন, কাজ করার পর আপনার স্যালারি পাবেন, কিছু আপনার খানার পয়সা যাবে, কিছু রুম ভাড়া যাবে, কিছু দেশে পাঠাবেন, তারপরে শেষ। আপনি বিজনেস করবেন তাহলে মনে করেন বা যেকোনো একটা ব্যবসা করলে মনে করেন আপনার সবসময় মনে করেন হাতের মধ্যে বা যেকোনো একটা মানে ইনভেস্ট থাকে, যে কোনো টেনশন লাগে না। আমার মনে আমার দিক থেকে মানে এরকম মনে হইতেছে আর কি। কিন্তু চাকরি করলে আমার মনে হয় ওইটা মানে কেমন জানি অসহায় অসহায় মনে হয়। আর চাকরিতে আসলে সবাই তো আর বিজনেস করতে পারবে না। যারা আবার নরমালি বা মধ্যবিত্ত, ঠিক আছে, তারা তো আর মনে করেন দেশ থেকে টাকা আনি এই বিদেশে ইনভেস্ট করে বা বিজনেস করতে পারবে না। এটা বিষয়টা হচ্ছে আসলে এখানে দুই দিকটা আছে। একটা দিক হচ্ছে মনে করেন যেটা আপনি যদি চান যে বা আমি আমাদের যেখানে বা আমাদের বাংলাদেশের লোকের আড্ডা বা আমি ওইখানে বা একটা দোকান দিয়ে ওইখানে বিজনেস করতে চাই, তাহলে আপনার এতটুকু আমার মনে হয় না বাসার প্রয়োজন। আর আপনি যদি চান যে না বড় কিছু করতে চান, ঠিক আছে, বা যে কোনো একটা মনে করেন দুবাইতে বা আবুধাবি টাউনে বা যেখানে আপনার আরবি কাস্টমার আসে, বিভিন্ন কাস্টমার আসে, তাহলে অবশ্যই আপনার বাসার প্রয়োজন আছে। আর বাসার যদিও বাসা নাও শিখতে পারেন, কিন্তু অবশ্যই আপনার যেটা যে একটা ভাষা মনে করেন পুরো অল কান্ট্রিতে চলে, তাহলে আপনার ইংলিশটা অনেক প্রয়োজন। আচ্ছা ভাইয়া, আপনার এখানে ফ্যামিলি, আপনার বাচ্চা, আপনার ওয়াইফ, আপনার ছোট ভাই, হ্যাঁ সবাই এখানে রয়েছে। তো দেশে তো আপনার আব্বু আম্মু রয়েছে, ওনাদের বিষয় বা আপনার বোনেরা রয়েছে, ওনাদের বিষয়ে আপনি কি বলতে চান? ওনাদেরকে কতটুকু মিস করেন বা কতটুকু ওনাদেরকে মনে পড়ে? ওনাদের অনুভূতিটা শেয়ার করেন। আসলে ভাই বোনকে তো, ভাই এবং বোন, তাদেরকে তো কখনো দূর করা যাবে না। কারণ যতই কিছু হোক, ভাই এবং বোন আপনি যতই মারা মারান, যতই কাটা কাটান, তবুও ভাই। ঠিক আছে? তো মনে করেন সবচাইতে বেশি মিস করি আব্বু আম্মুকে। তো ওনাদের একটা স্বপ্ন, আমি সেই স্বপ্নটা নিয়ে মানে একটা মানে আশাবাদী যে আমার আম্মু আব্বুকে আমি হজ করাতে চাইতেছি।
তো সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সেই সামর্থ্যটা দেয়, আমি যেন আমার আম্মু আব্বুর সেই আশাটা স্বপ্নটা পূর্ণ করতে পারি। আর ভাই বোন তো আসলে আছে, সবাই তো আর সমান না, ঠিক আছে। আমাদের ফ্যামিলিতে বিগত একটু সমস্যা হয়েছিল, আলহামদুলিল্লাহ এখন আবার ঠিকই মেজো ভাইটাকে নিয়ে এখন আলহামদুলিল্লাহ আবার মোটামুটি ঠিক হয়ে গেছে। আর আমি চাই যে আমার মনটা মানে এরকম, আমি চাই যে আমার ভাই বোন যারা আছে আমি কাউকে ছোট করে দেখতে চাই না, আমি সবাইকে মানে আমি একই লেভেলে দেখি, মানে একই নজরে। যে বা আমি কামাই করতেছি, আমার ভাইকে দিতেছি কেন, আমার আব্বুকে খাওয়াইতেছি কেন, আমি ওগুলো ইয়ে করি না। কে দেইব না দিব সেটা আমার দেখার বিষয় না, আমি যতটুকু আমার কর্তব্য আমি যতটুকু পারি ততটুকুই আমি আমার ফ্যামিলি নিয়ে কাজ করতেছি, বাকিটা আল্লাহর হাতে। আমি আল্লাহর কাছে শুধু এটাই সবসময় আশা করি, যেন আমি এখন যেরকম আছি আল্লাহ যেন আমাকে যেন সবসময় যেন এরকম যেন রাখে, কারো থেকে যেন আলাদা যেন না হয় কোনো ক্ষেত্রে। এতক্ষণ আমরা ভাইয়ের সাথে অনেক আড্ডা দিলাম, অনেক কথা বললাম, ভাইয়ের জীবনের গল্পটা শুনলাম। তো ভাইয়ার, আমি চাই সবাই ভাইয়ার জন্য অনেক দোয়া করবেন, যে তো ভাইয়ার ফিউচার জীবনটা অনেক ভালো হয়, সুখের হয়। তো ভাইয়ের কাছে আমার লাস্ট একটাই প্রশ্ন, যে যে প্রবাসী ভীষণ চ্যানেলের জন্য আপনি কি বলতে চান? প্রবাসী ভিশন চ্যানেলে প্রথমে আমি ওদেরকে ধন্যবাদ জানাই না কেন, আমাদের প্রবাসের বা অনেকের অনেক মনে অনেক কষ্ট আছে, অনেক প্রশ্ন আছে, কিন্তু আসলে কোনো জায়গায় কখনো প্রকাশ করতে পারে না। তো আমি চাই যে যারা এরকম আছেন তারা যেন এই প্রবাসী ভিশন চ্যানেলটার মাধ্যমে যেন প্রকাশ করতে পারে। তো এই জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই প্রবাসী ভিশন চ্যানেলকে। একটা কথা হচ্ছে যে কি আসলে আমরা প্রবাসী, কিন্তু আমাদেরকে নিয়ে যদি কেউ যদি একটু যদি মানে টল করে তাহলে আমরা এটা নিয়ে অনেক মানে তোলফাড় করি কিন্তু বিদেশের মাটিতে, ঠিক আছে, ফেসবুকের মাধ্যমে। তো আজকে আমাদের এই চ্যানেলটা হচ্ছে, এই প্রবাসী ভিশন চ্যানেলটা হচ্ছে, এটা হচ্ছে যে আলাইনে, আলাইন টাউন সেন্টার যেখানে, এখানে তো আমি যারা সকল প্রবাসী ভাইরা আছেন, তো আমি সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, সবাই এই চ্যানেলের সাথে থাকবেন, সবাই এই চ্যানেলটাকে সাপোর্ট করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন এবং কি লাইক দিবেন, সব সময় পাশে থাকার চেষ্টা করবেন, কেননা এই প্রবাসী ভিশন চ্যানেলটার মাধ্যমে আমাদের দুঃখ কষ্টগুলা ওরা মানে তুলে ধরতে চায় যে আমরা কতটুকু সুখে আছি কতটুকু দুঃখে আছি। তো এই জন্য আমি সবাইকে বলবো সবাই সাপোর্ট করবেন, সবাই পাশে থাকবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, প্রবাসী বিনোদন চ্যানেলের শুধু গল্প, বিনোদন, আড্ডা নয়, আপনারা আমাদের জন্য সবসময় দোয়া করবেন, আমরা যাতে সকল প্রবাসীর পাশে যেয়ে দাঁড়াতে পারি। আজকের গল্পটি কেমন লেগেছে অবভিয়াসলি আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।